জুলাই যেন হারিয়ে না যায় এই কথা ধারণ করাই জুলাই গণ অভ্যুত্থান দিবসের সংকল্প বলে হোক বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। সন্ধ্যায় জাতীয় সংসদে জুলাই গণ অভ্যুত্থান দিবসের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন রাষ্ট্রপতি। বক্তব্যে বর্তমান সংসদকে জুলাইয়ের ভুক্তভোগীদের প্রতি সুবিচার করার আহ্বান জানান তিনি। বলেন, এই সংসদ সুষ্ঠু নির্বাচনের ফসল। অনেক আশা নিয়ে মানুষ এই সংসদের দিকে তাকিয়ে আছে। সাধারণ মানুষ যেন নিরাশ না হয় সেজন্য সবার কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন রাষ্ট্রপতি। বিপদ মাথায় নিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মীরা জীবন বাজি রেখে যুদ্ধ করে স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছে। এটি এক গৌরবময় কাহিনী, যা নিয়ে বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে গর্ববোধ করবে। আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি, জুলাইকে যেন ধারণ করতে পারি। আমরা যেন জনগণের চেতনাকে, জনগণের আশাকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারি। এটি হওয়া উচিত আমাদের আজকের সংকল্প। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পূর্বসূরিদের সাহসিকতা আর বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ উন্মোচনের প্ল্যাটফর্ম। সকালে এই জাদুঘরের উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকের দিনটি দেশের গণতন্ত্রের ইতিহাসে যুগান্তকারী মাইলফলক আখ্যা দিয়ে তিনি জানান, জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করেছে তার সরকার। অহেতুক ইস্যুতে দেশ অস্থিতিশীল করে স্বৈরাচার ফেরার সুযোগ না দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সানজিল অন্তরকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মোহাম্মদ হোসাইন। নানা জল্পনার পর অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে অবিস্মরণীয় মাইলফলক জুলাই গণ অভ্যুত্থানের গৌরবময় স্মৃতি সংরক্ষণ ও সংগ্রামের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই জাদুঘর। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে চেপে বসা স্বৈরাচার বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেরেবাংলা নগরের এই বাসভবন প্রাঙ্গণে বুধবার সকালে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করেন ২৪ গণ আন্দোলনের ঐতিহাসিক স্মৃতিচিহ্ন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, বর্তমান সরকারের মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, জুলাই যোদ্ধা ও নিহত পরিবারের সদস্যদের সাথে নিয়ে ঘুরে দেখেন গণ অভ্যুত্থানের বীরত্বগাথা ও আত্মত্যাগের নানা স্মৃতিচিহ্ন। নিজ বক্তব্যে প্রধানমন্ত্রী বললেন, এই জাদুঘর হবে ভবিষ্যৎ প্রজন্মের সামনে পূর্বসূরিদের সাহসী ইতিহাস, ফ্যাসিবাদের মুখোশ উন্মোচনের জাতীয় প্ল্যাটফর্ম। এই দিনটি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে অবশ্যই আরেকটি যুগান্তকারী মাইলফলক। আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জুলাই সহ দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আত্মদানকারী সাহসী বীর সন্তানদের। আশ্বাস দিলেন ন্যায় বিচার ও পুনর্বাসনের। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের নামে তাদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে ইনশাআল্লাহ। আহত জুলাই যোদ্ধাদেরকে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি গুরুতর আহত জুলাই যোদ্ধাদেরকে যথা নিয়মে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, রাশিয়া সহ বিভিন্ন দেশে চিকিৎসা করানো হচ্ছে। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশকে অস্থিতিশীল করার মধ্য দিয়ে স্বৈরাচারকে ফেরার সুযোগ করে দিচ্ছে কিনা এমন প্রশ্ন রেখে তারেক রহমান জানান, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করেছে সরকার। দেশ পুনর্গঠনের লক্ষ্যে ৩১ দফা নির্বাচনী ইশতেহারের পাশাপাশি জাতীয় সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। ফ্যাসিবাদের মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। বাংলাদেশ কখনো তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না এমন অঙ্গীকারও করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বাংলাদেশ আর কখনোই তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ। ফ্যাসিবাদী শাসনের অবসান এবং একটি নতুন বাংলাদেশের প্রত্যাশায় ২০২৪ গণ অভ্যুত্থানে শাসকের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল এদেশের ছাত্র জনতা। প্রাণ দিয়েছিল প্রায় ১৪০০ মানুষ।
জুলাইয়ের সেই দগদগে ক্ষত আর রক্তাক্ত স্মৃতি বুকে নিয়ে আজ আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের। কিন্তু যে স্বপ্নের জন্য এত প্রাণের বিসর্জন, সেই স্বপ্নের বাংলাদেশ কতটা গড়ে উঠেছে তার উত্তর দেবে সময়। তবে এই জাদুঘর বারবার মনে করিয়ে দেবে এই পরিবর্তনের পেছনে আছে রক্ত, অশ্রু আর অগণিত মানুষের আত্মত্যাগ। মোহাম্মদ হুসাইন, ৭১, ঢাকা। ২ বছর আগে যে প্রাঙ্গণ ছিল উত্তাল জনসমুদ্রের প্রতীক, আজ সেটি ইতিহাস সংরক্ষণের এক স্থায়ী ঠিকানা। সময়ের সাথে সাথে অনেক স্মৃতি ম্লান হলেও নতুন প্রজন্মকে জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ দলিল ও নিদর্শন পৌঁছে দিতে যাত্রা শুরু করলো জুলাই স্মৃতি জাদুঘর, যাতে ইতিহাস শুধু স্মরণে নয়, শেখারও একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। শফিকুল হকের রিপোর্ট। ২ বছর আগে এই প্রাঙ্গণ ছিল ইতিহাসের এক উত্তাল অধ্যায়ের কেন্দ্রবিন্দু। চারপাশে ছিল জনসমুদ্র, স্লোগানের ঝড় আর পরিবর্তনের দাবিতে মুখর এক সময়। সেই উত্তাল মুহূর্তগুলোই সময়ের ব্যবধানে স্মৃতির পাতায়। ইতিহাস আর স্মৃতির মিলনে তৈরি জুলাই স্মৃতি জাদুঘর শুধু একদিনের ঘটনার আখ্যান নয়, বরং একটি জাতির সাহসের প্রতীকের সংরক্ষণাগার, যেখানে ছড়িয়ে আছে জনমানুষের প্রতিবাদ, বিদ্রোহ আর স্বৈরাচারী শাসকের বুলেট আর বারুদের বিরুদ্ধে নিরস্ত্র লড়াইয়ের মহাকাব্য। প্রতিটি গ্যালারিতে রাখা হয়েছে জুলাই আন্দোলনের নানা অধ্যায়ের উপাখ্যান। এখানে থাকবে ১৯৭১ থেকে ১৯৯১ সাল পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের ঐতিহাসিক দলিল ও ছবি সংবলিত লং ওয়াক টু ডেমোক্রেসি নামক সেকশন। ১৩ সালের বিএনপি এবং অ্যালায়েন্সদের একটা সমাবেশ হবে, সেটাকে ঘিরে দমন নিপীড়ন করবে, এটা নিয়ে একটা ভালো তার একটা পরামর্শ করছে। আর প্রতীকী ইনস্টলেশনে তৈরি হয়েছে গুম, রাজনৈতিক হত্যা ও সীমান্ত হত্যার স্মৃতিচিহ্ন ফুটিয়ে তোলার বিশেষ আয়োজন। উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে জাদুঘর পরিদর্শন করেন ১.৫ দশক জুড়ে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে অটল দাঁড়িয়ে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংরক্ষিত দলিল ও স্মৃতিচিহ্ন পর্যবেক্ষণ করেন তিনি। এই ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে শেখাবে কিভাবে একটি জাতি তার অধিকার, গণতন্ত্র ও আত্মপরিচয়ের জন্য রাস্তায় নেমে আসে এবং কিভাবে সেই সংগ্রাম সময়ের সঙ্গে ইতিহাসে পরিণত হয়, বলেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। সারা জীবনের শিক্ষা নেবে এখান থেকে, দেশ গড়ার শিক্ষা নেবে এখান থেকে গণতন্ত্র, এখান থেকে আপনার জীবনের সামনে এগিয়ে চলা, এক উদার গণতন্ত্রের পথ, সব কিছু থেকে এখান থেকে শিক্ষা নেবে এবং ফ্যাসিবাদের যে ভয়াবহতা, এটার জেনে তারা জীবনেও এটার প্রতিরোধ গড়ে তুলবে সবসময়, যদি কেউ ফ্যাসিবাদ করতে চায় ভবিষ্যতে। জুলাই গণঅভ্যুত্থানের আবেগকে স্থায়ী ইতিহাসে রূপ দিতেই এই উদ্যোগ, যেখানে প্রতিটি দেয়াল, প্রতিটি ছবি আর প্রতিটি স্মারক বলে দেবে এক একটি পরিবর্তনের গল্প। শফিকুল হক, ৭১, ঢাকা। দেশে আবারও ফ্যাসিবাদের নতুন কালো ছায়া দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে আমির শফিকুর রহমান। বিকেলে রাজধানীর আইবি অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থানের প্রকৌশল অঙ্গনের শহীদদের স্মরণে আলোচনা সভায় তিনি একথা বলেন। জামায়াত আমির বলেন, বিগত সময়ে দলমত নির্বিশেষে সব মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, ক্ষমতায় যেতে চায় না জামাত, তবে ক্ষমতার চেয়ারে বসে কেউ অন্যায় করলে সেটি মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। ফ্যাসিবাদী আমলে যে সমস্ত কর্মকাণ্ডের কারণে আমরা জুলুমের শিকার হয়েছিলাম, বিচার বিভাগ, শিক্ষাঙ্গন, তারপরে নির্বাচন, পেশাগত জীবনে দায়িত্ব পালন, সকল জায়গায় বৈষম্য এবং নিগ্রহের শিকার মানুষ যেটা হয়েছিল, আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি সব জায়গায় ফ্যাসিবাদের কালো ছায়া এবং ভূত এখনো বিদ্যমান।
জুলাই গণঅভ্যুত্থানের সামনে সারিতে নেতৃত্বদানকারীরাই প্রকৃত যোদ্ধা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ ও যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে নাম দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। সতর্ক করেন, গণহত্যাকারী কোনো দলকে আর রাজনীতি করতে দেয়া হবে না। ফ্যাসিবাদ ও আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ আছে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। জুলাই বিপ্লব দলীয়করণ করা যাবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বৈরাচারের পতন একদিনে হয় না। আমি দেখেছি সেখানে তো আবু সাইদের জুলাই আমাদের সবার, বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষের সবার সম্মিলিত প্রয়াসে আমরা কেউ হয়তো নেতৃত্ব দিয়েছি। আমাদের সামনের সারিতে যারা শহীদ হয়েছেন তারাই হচ্ছে আসল জুলাই যোদ্ধা, আসল নেতা। তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই হবে আমাদের জন্য ফরজ। অথচ জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য, রাজনীতি করার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে। আমরা প্রতিযোগিতা করছি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। জুলাইয়ের মাধ্যমে দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী শাসন থেকে দেশ মুক্ত হয়েছে এবং গণতন্ত্রে উত্তরণের পথ তৈরি হয়েছে, এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তিতে সকালে শহীদদের স্মরণে শাহবাগী জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন হুঁশিয়ারি করেন, ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। আরও জানাচ্ছেন সিফাত ফারুকী। একটি দুটি দিন করে 2 বছর কেটে গেছে, কিন্তু এখনও স্মৃতিতে অম্লান রক্তাক্ত সেই জুলাই। যেই দিনগুলোতে রাজপথে ছিল মানুষের ঢল, ছিল প্রতিবাদ আর প্রতিরোধ, সাথে ছিল স্বপ্নের বাংলাদেশ গড়ার তীব্র আকাঙ্ক্ষা। আর সেই দাবি আদায়ে দেশের মানুষ বেছে নিয়েছিলেন মৃত্যুর পথ। 2 বছর পর তাই দিনটিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন করে উচ্চারিত হলো তাদের আত্মত্যাগের কথা। সকালে শাহবাগের জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, জুলাই আন্দোলনে ভূমিকা রাখা সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব। বিএনপি সহ যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দল দীর্ঘ 18 বছর মাঠে থেকে আন্দোলন সংগ্রামে জুলাই গণঅভ্যুত্থানকে তৈরি করেছেন, আজকে তারা যেন দ্বিধা বিভক্ত না হন। এ সময় মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, নির্বাচিত সরকারকে নিয়ে যারা চক্রান্ত করছে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের মোকাবেলা করা হবে। আমরা ফ্যাসিবাদকে কোনোদিনও বাংলাদেশে যদি তারা ফেরত আসে, তাহলে তাদের এই গণহত্যার জন্য যে তাদের ফাঁসির রায় হয়েছে সেটিকে কার্যকর করার মাধ্যমেই তাদের বাংলাদেশের রাজনীতির ইতি টানা হবে ইনশাআল্লাহ। নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করার মাধ্যমে দেশকে আবারও হুমকির মুখে ঠেলে দেওয়ার কোনো প্রচেষ্টা যদি করা হয়, আমরা রাজপথে রয়েছি। জুলাই শুধু একটি আন্দোলন নয়, এটি বাংলার ইতিহাসে স্থান করে নেয়া একটি প্রজন্মের স্মৃতি। তাই আয়োজন শেষ হলেও শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ই এখন সবার সামনে। সিফাত ফারুকী, 71, ঢাকা। মাগুরা শহরে ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় বাড়ির গেটে পেট্রোল বোমা ছোড়ে তারা। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্বৃত্তরা বাড়ির গেটে পেট্রোল বোমা মারার পর জানালায় ইট পাটকেল ছোড়ে। এতে জানালার কাঁচ ভেঙে যায় এবং বাড়ির গেটে কিছু অংশে আগুন ধরে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। 2024 সালের 5 আগস্টের পর থেকে সাকিব আল হাসানের এই বাড়িটি ফাঁকা এবং তালাবদ্ধ রয়েছে। জেলায় জেলায় বিজয় মিছিল, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, জুলাই যোদ্ধাদের প্রতি সংবর্ধনা সহ নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে কোথাও কোথাও আয়োজন করা হয় আলোচনা সভার। এছাড়া বিভিন্ন এলাকায় জুলাই শহীদ পরিবার এবং যোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত।
জুলাই গণঅভ্যুত্থান দিবসে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সংসদ সদস্য সাইদ আল নোমান সহ সর্বস্তরের মানুষ। এ সময় সংসদ সদস্য বলেন, একটি বিধ্বস্ত দেশ, বিধ্বস্ত অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও রাষ্ট্র জাতিকে পুনর্গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দায়িত্ব নিতে হয়েছে। এছাড়া বলেন, জনগণের মৌলিক অধিকার ও প্রয়োজন মেটাতে পারলেই জুলাই স্মৃতি রক্ষা হবে। জনাব তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তন এসে গেছে এবং সেই পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন। আজকে সর্বোচ্চ পর্যায়ে কোনো করাপশন নাই, রাষ্ট্রের কোনো বৈষম্য নাই। ইনসাফ প্রতিষ্ঠার জন্য নিজেই সেই ধরনের একটা জীবন বেছে নিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী, অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমান। রাজশাহীর সম্মান ও মর্যাদার কাছে মন্ত্রী, এমপি বা মেয়র বড় বিষয় না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। মহানগরীর আলুপট্টিতে বিএনপি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। সমাবেশ শেষে জুলাই গণঅভ্যুত্থানের উপর বিশেষ প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। প্রত্যেকটা আন্দোলনকারী সন্তানেরা তাদেরকে 1971-এর মতো বীর মুক্তিযোদ্ধার মতো তাদেরকে সর্বোচ্চ সম্মান এবং সকল কিছু ভাতা প্রদান এবং চাকুরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়। ফরিদপুরের নগরকান্ত উপজেলায় বিএনপির আয়োজনে জুলাই বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেন, জুলাই যোদ্ধারা আন্দোলন করেছিল কোটার জন্য নয়, তারা নেমেছিল 17 বছরের দেশে গুম, খুন, সন্ত্রাস, নির্যাতনের প্রতিবাদে স্বৈরাচারের পতনের জন্য। দিবসটি উপলক্ষে পটুয়াখালীর রাঙাবালিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যশোরের বেনাপোলে আনন্দ র্যালি ও শোভাযাত্রা করেছেন বিএনপি নেতাকর্মীরা। পরে এক সমাবেশে নেতারা জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। দিবসটি উপলক্ষে নড়াইলে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন নড়াইল 2 আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু সহ সর্বস্তরের মানুষ। জুলাই শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করে আগামী প্রজন্মের মধ্যে গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে বরগুনায় গণমিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। অন্যদিকে দিবসটি উপলক্ষে পদযাত্রা করেছে ছাত্র শিবির। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মেহেরপুরে সমাবেশ করেছে জেলা বিএনপি। পরে শহরের কলেজ মোড় থেকে একটি বিজয় র্যালি বের করা হয়। মনিরা কাজরি, ৭১। ভারী বৃষ্টিতে বিপদসীমা ছাড়িয়েছে তিস্তার পানি। বুধবার সকালে বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও সন্ধ্যা 6টায় তা বিপদসীমার 2 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে নদীর পানি বৃদ্ধিতে আবারও বিপাকে পড়েছেন তিস্তা পাড়ের হাজারো মানুষ। তিস্তা মহাপরিকল্পনার আগে ভাঙন থেকে সুরক্ষা চান নদীর ডান তীরের বাসিন্দারা। বিজয় কাজলের তথ্যছবিতে বিস্তারিত। বুধবার সকালে বিপদসীমা ছাড়াই তিস্তা নদীর পানি। এদিন সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত নীলফামারীর ডালিয়া পয়েন্টের নদীর পানি বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এরপর সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 9 ঘন্টায় নদীর পানি কমে বিপদসীমার নিচে নামে। এতে কিছুটা স্বস্তি ফেরে নদীর তীরবর্তী মানুষের মাঝে। এদিকে নদীর পানি বিপদসীমার নিচে নামলেও ভোগান্তি কমেনি নিম্নাঞ্চলের মানুষের। রাস্তায় মনে হয় 11 পানি ছিল, আজকে একটু কমছে। পানি বাড়লে আমাদের নানা ধরনের সমস্যা হয়, ঘর বাড়ি, আবার গরু ছাগল না আমার খাদ্য সমস্যা হয়। পানি বাড়লে আমাদের বাড়িতে আসে, আমরা ঘুমাইতে পারি না, আমরা খুব কষ্টে থাকি, রান্না বান্না করতে পারি না। পলিপত্র উঁচু হয়ে গেছে, এটা খনন না করলে জরুরি ভিত্তিতে খনন করার দরকার, নাইলে এই যে হাজার হাজার মানুষের অবস্থা খুবই খারাপ। তিস্তার উপচে পড়া পানিতে তলিয়ে গেছে স্কুলের রাস্তা। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের পড়ালেখায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। পানিবন্দী জীবনে রান্নাবান্না থেকে শুরু করে ভোগান্তি হচ্ছে গবাদি পশুপালনেও। বন্যার কারণে আজকে আমরা স্কুল যেতে পারি নাই, আবার স্কুলে যেতে গেলে পেন ভিজে যায়, আবার হঠাৎ করে বই পড়ে যায়। বন্যা আসলে আমার বিদ্যালয়টি চারপাশে প্লাবিত হয়ে যায়। এখানে বিদ্যালয়ে আসতে স্কুলগামী ছাত্রছাত্রীরা আসতে পারে না। প্রতি বছরের এই ভোগান্তি থেকে পরিত্রাণ পেতে তিস্তার বন্যা ও ভাঙন রক্ষা বাঁধ নির্মাণের দাবি তিস্তা বাঁচাও আন্দোলন কমিটির সদস্যদের। সরকারের কাছে আমাদের চাওয়া যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে আমাদের এই পুরো অঞ্চলটাই এই পানি মুক্ত একটা পরিবেশ পাবে, আমাদের এই শিক্ষার যে পরিবেশটা আবার ফিরে আসবে, এলাকার মানুষের দুর্ভোগ দূর হবে এবং বাচ্চা কাচ্চারা আসে সুন্দর করে এখানে পড়াশোনা করতে পারবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে পানি উন্নয়ন বোর্ড। উজানের ঢল না এলে পানি বৃদ্ধির কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা।
যদি কোনো জায়গায় ভাঙন পরিলক্ষিত হয় তৎক্ষণাৎ যদি জানতে পারি তো তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা নেব। পানি বাড়ার আর কোনো সম্ভাবনা নেই, পানি আশা করা যায় কমে যাবে ধীরে ধীরে। গেল 24 ঘন্টায় তিস্তা অববাহিকায় 132 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড। আল ইমরান, ৭১। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।